এবং আশা করছি যে এই ইমেইলটাও আপনাদের অনেক ভালো লাগবে। যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না। আমি রাকিব, আমার বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম থানায়, গ্রামের নাম গারফা। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। শুরু থেকেই আমি ভূত এফএম শুনে আসছি। কোনো কারণে কোনো এপিসোড মিস হয়ে গেলে আমি ডাউনলোড করে শুনি। ভূত এফএম সকল এপিসোড আমার সংগ্রহে আছে। ভূত এফএমে এটা আমার সেকেন্ড ইমেল। আজ আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার পাশের গ্রামের কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিনের সাথে ঘটে যাওয়া এক এক লোমহর্ষক ঘটনা। সেই গ্রামটির নাম কাটাখালী। আমাদের গ্রাম অর্থাৎ গারফা থেকে সেই গ্রামের দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় ১৭ বছর আগে। সে সময় ওই গ্রামে কোনো বিদ্যুতের আলো ছিল না, বলা চলে অজপাড়া গা। মসজিদটি ছিল সেই গ্রামের কবরস্থানের পাশে। কবরস্থানটা ছিল অনেক বড় আর ঝোপঝাড়ে ভরা আর নির্জন জায়গা। মসজিদটায় যাওয়ার জন্য সেই কবরস্থানের পাশ দিয়ে ছিল একটি সরু পায়ে হেঁটে হাঁটা রাস্তা। আশেপাশে দূরে দু একটা বাড়ি ছাড়া তেমন কোনো বাড়িঘরও ছিল না, এবং বাড়িঘর ছিল না বললে চলে। সেই সরু রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে রাস্তাটা ব্যবহারের একটি সরু খাল। সেই খালে তখন পানি ছিল না, পানি ছিল। ঘটনার দিন রাতে ফজরের আজান দেওয়ার জন্য সেই মুয়াজ্জিন বাড়ি থেকে বের হন, এবং তার বাড়িটি ছিল মসজিদ থেকে বেশ খানিকটা দূরে। সব সময় তিনি বাড়ি থেকে অজু করে বের হতেন। কোনো এক কারণে সেই দিন তিনি অজু না করেই বাড়ি থেকে বের হন মসজিদের উদ্দেশ্যে। তিনি মোটামুটি ভালোই একজন সাহসী মানুষ ছিলেন। সেদিন রাতে তিনি একটু আগেই বাড়ি থেকে বের হন তাহাজ্জুদের নামাজ পড়বেন বলে। তখন রাত ২টা বা ২:৩০। তিনি সেই পায়ে চলা রাস্তা ধরে যাচ্ছিলেন কবরস্থানের পাশ দিয়ে। হালকা হালকা জ্যোৎস্না রাত, ঝিঝি পোকার ডাক, আর মাঝে মাঝে দূরে শেয়ালের ডাক, সব মিলিয়ে এক অচেনা পরিবেশ। সব মিলিয়ে এক চেনা পরিবেশ। অচেনা পরিবেশ। কেন অচেনা পরিবেশ? আমার কাছে এটা জিনিসটা বোধগম্য হলো না। গ্রামে তো এরকমই থাকে। কিছু দূর যাওয়ার পর তিনি আ দেখতে পান যে ১০ থেকে ১২ ফুট লম্বা একটি বয়স্ক লোক সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে, এবং সেই চিকন রাস্তাটার ওপর সে দাঁড়িয়ে আছে। তিনি লোকটিকে দেখে ১ম এ একটু ভয় পেয়ে যান। তারপর বুকে সাহস নিয়ে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন সেই লোকটি রাস্তার ওপর আড়াআড়িভাবে শুয়ে পড়ে, যাতে তিনি যেতে না পারেন। তখন তিনি লোকটিকে পাশ কাটিয়ে যেতে পারলেন না, এবং কারণ এক পাশে কবরস্থান আর অন্য পাশে ছিল খাল। তাছাড়া ওই মানুষরূপী যেটা শুয়ে পড়েছিল সে ছিল অনেক লম্বা। যেহেতু তাকে মসজিদে যেতেই হবে, তাই তিনি মনে সাহস সঞ্চয় করে আল্লাহর নাম নিয়ে তার ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করলেন। তিনি যখন এক পা লোকটার গায়ের ওপর দিয়ে ওই পাশে দিয়েছেন, তখন তার অন্য পাটি ২ হাত দিয়ে ধরে ফেলল সেই লম্বা লোকটি। তিনি প্রচণ্ড ভয়ে খুব ঘামছেন আর আল্লাহকে স্মরণ করতে লেগেছেন। এভাবে কিছুক্ষণ চলার পর তিনি আরও দোয়া পড়তে থাকলেন। একসময় তিনি বুঝতে পারলেন যে তার পাটা একটু ঢিল হয়ে আসছে। তখন তিনি জোরে টান দিয়ে পাটা বের করে একটা দৌড় দিয়ে একটু সামনে চলে যান। পেছনে ফিরে তিনি দেখতে পান ওই লম্বা লোকটি বিশাল আকারের একটি মহিষ হয়ে মানে মহিষে পরিণত হয়েছে, এবং সে পানিতে নেমেছে। তিনি সেটা দেখে এক মুহূর্ত আর দেরি না করে দৌড়ে মসজিদে চলে গেলেন। এরপর তিনি আর কোনো দিন গভীর রাতে বাড়ি থেকে বের হননি। এই ছিল ঘটনা। আমার কাছে আরও অনেক প্যারানরমাল স্টোরি আছে যা আপনাকে আমি সময় করে ইমেইল করব। এই ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। তিনি যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন জানতে চাইলাম না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। তাই ভালো না থাকলেও বলবেন ভালো আছি। আমি মোহাম্মদ সাঈদ হাসান, কাকি উত্তরা। এখানে একটা স্কুলে তিনি অ্যাডমিন হিসেবে কর্মরত আছেন। তিনি লিখেছেন যে আমি ভূত এফএমের নিয়মিত একজন শ্রোতা। অফিসের কাজে সবসময় ব্যস্ত থাকার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও স্টুডিওতে ঘটনা শেয়ার করা সম্ভব হচ্ছে না। তাই
আপনি পড়ে শোনালে খুশি হব। আজ যে ঘটনাটা শেয়ার করছি সেটা আমার এলাকার একটি ঘটনা। ঘটনাটি আমার এলাকার এক চাচির মুখ থেকে শোনা। ঘটনাটা কতটা ভয়ের আমি জানি না, তবে ঘটনাটার ভেতর আমি অদ্ভুত একটা মিল পেয়েছিলাম, তাই আজ ঘটনা শেয়ার করলাম। আমার গ্রামের বাড়ি খুলনা জেলার কয়রা থানার মাথাভাঙা গ্রামে অবস্থিত। আগেই বলে রাখা ভালো, আমার গ্রামের পাশে বিশাল একটা বিল আছে, আর ঘটনাটি এই বিলটিকে নিয়েই। আজ থেকে প্রায় ২১-২২ বছর আগে আমাদের গ্রামে তেমন কোনো বাড়িঘর ছিল না। আমার চাচিরা তখন অন্য একটি গ্রাম থেকে এসে এই গ্রামে বাড়ি তৈরি করে। আমার চাচা একটু কম দামে পাওয়ার আশায় একটু ফাঁকা জায়গায় জমি কেনেন। আমার চাচি তখন ৯-১০ বছরের একটা মেয়ে ছিলেন। চাচা সুন্দরবনে গোলপাতা কাটতে যেতেন এবং চাচিকে মাসের পর মাস একা থাকতে হতো। তেমনি এক রাতের ঘটনা, আমার চাচি হঠাৎ রাতে দেখতে পান বিলের মধ্যে অনেক সুন্দর অনেকগুলো পাতি এবং মিটমিটি আলো জ্বলছে। আলোর শেপটা ঠিক মানে আলোটা ঠিক এরকম যে আলোটা দেখে মনে হচ্ছিল সেটা বাড়ির সেই মনে হয় এটা। সেখানে অনুষ্ঠান হচ্ছে এরকমও মনে হচ্ছিল। আমার চাচি ভাবলেন যে এরকম বাড়ি তো শহরে হয় শোনাচ্ছি, তো এখানে কেমন করে এলো? আর হঠাৎ রাতারাতি এখানে বাড়িই বা হলো কিভাবে? আগেই বলে রাখি, ওই সময়ে আমাদের এলাকার দিকে পাকা বাড়ি বলতে কোনো বাড়িই ছিল না। সবারই মাটির বাড়ি, গোলের ছাউনি এবং কিছু কিছু বাড়িতে ছাউনি ছিল। যাই হোক, টিনের ছাউনি ছিল। যাই হোক, আমরা আমার চাচি ১ম দিন ওই ব্যাপারটা নিয়ে অতটা গুরুত্ব না দিয়ে ঘুমিয়ে পড়লেন। এই ভাবলেন যে পরের দিন সকালে দেখা যাবে। পরের দিন সকালে ওখানে কিছুই দেখলেন না। কিন্তু পরের দিন রাতে ওই একই ঘটনা ঘটল এবং এভাবে ১ সপ্তাহ ঘটনাটি ঘটতে থাকলো। যেহেতু আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, তাই চাচি ঘটনাটা কাউকে বলতে পারলেন না। তো একদিন আমার চাচি ভাবলেন যে আজ দেখবো ওখানে কি হয়, এবং ওই দিন রাতে যখন আবার সেটা দেখলেন তখন কিছু না ভেবে ওই বাড়িটার দিকে এগিয়ে যেতে লাগলেন। আমার চাচি যেদিকে যাচ্ছিলেন ওই দিকে বিলের মধ্যে একটা মাটির ভিটে ছিল। একটা সময় তিনি যেটা করলেন সেটা হচ্ছে যে ওই ভিটেটার কাছে গেলেন এবং তখনই তিনি বুঝতে পারলেন যে তিনি কত বড় ভুল করছেন। তিনি দেখলেন যে ওইখানে কোনো বাড়িই নেই। বড় মনে হলো গোল সরা শূন্যের ওপর ভাসছে। সরা বলতে মাটির পাতিলের ঢাকনা বসানো হয়। তো আমার এবং তার চারপাশে অনেকগুলো বাতি জ্বলছিল। আরও আ আ এবং চারপাশে বাতি জ্বলছিল এবং আ সেই কিন্তু তারপরে ঘটল সবচাইতে ভয়ঙ্কর ঘটনা, যার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না আমার চাচি, এবং চাচি হঠাৎ করে লক্ষ্য করলেন যে তার কোমর পর্যন্ত তিনি পানিতে ডুবে আছেন। কি অদ্ভুত ব্যাপার যে একজন মানুষ, তিনি একটু আগে যেটা দেখলেন যে সরা, তারপরে তিনি দেখলেন যে তার শরীর পুরো পানিতে ডুবে আছে। কিন্তু যাতে স্পষ্ট মনে আছে তিনি বিলের দিকে হেঁটে আসছিলেন এবং তার শরীরের কোনো অংশই ভেজেনি। এমনকি তিনি স্বাভাবিকভাবে হেঁটে আসছিলেন। আমার চাচি তখন বুঝতে পারলেন এটা কোনো স্বাভাবিক ব্যাপার না। আমার চাচি বেশ সাহস ছিলেন, তাই তিনি ভাবলেন যে যখন এসেই পড়েছি তখন দেখি না কি হয়। তিনি পাশের ভিটের উপরে উঠে দাঁড়ালেন। তখন চাচি দেখতে পেলেন কয়েকটা প্রাণী কিছুটা মানুষের মতো, কিন্তু শরীরটা অনেক ছোট এবং মাথাটা বড়, আর চোখ দুটো অস্বাভাবিক বড়, এবং তারা একটু অন্য কোনো একটা বর্ণের। তারা মাটির ভেতর লাঙলের মতো একটা যন্ত্র নিয়ে কি যেন খুঁজছিল। কিন্তু আমার চাচিকে দেখতে পেয়েই নিমিষেই ওরা ওই সরা আকৃতির বাহনটার মধ্যে ঢুকে পড়ল এবং চোখের সামনেই উড়ে গেল। আমার চাচি এই দৃশ্য দেখে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি সাপ পাঁচ না ভেবে আল্লাহর নাম নিতে নিতে দৌড় শুরু করেন এবং বাড়ির কাছে এসে চিৎকার দিয়ে জ্ঞান হারান। তার মেয়ে তার চিৎকার শুনে দৌড়ে এসে মাকে পড়ে থাকতে দেখে সেও চিৎকার চেঁচামেচি শুরু করে। একটা সময় দূরের প্রতিবেশীরা শুনতে পেয়ে তারা চলে আসেন এবং পানি টানি দিয়ে আমার চাচির জ্ঞান ফিরিয়ে আনেন। কিন্তু অবাক করা ব্যাপার হলো তখনও তার কাপড় শুকনো ছিল। পরবর্তীতে আমার চাচি ১৫ দিনের মতো জ্বরে থাকেন এবং ধীরে ধীরে তিনি সুস্থ হন। পরে এই ঘটনাটি জানাজানি হলে আমাদের গ্রামের একজন বৃদ্ধ লোকের কাছে জানা যায় যে তিনি তার বাবার কাছে শুনেছিলেন একটা সময় ওই বিলের জায়গায় নাকি প্রচণ্ড বজ্রপাত হতো, এবং তেমনি নাকি মানে ওই সময় সেই বৃদ্ধ যার কথা আমরা বলছি তিনি, অর্থাৎ ওনার বাবা, রাতে দেখতে পান যে হঠাৎ আকাশ থেকে কি যেন একটা ঘুরতে ঘুরতে ওই জায়গায় পড়লো এবং পরে উনি ওখানে
একটা গর্ত ছাড়া আর কিছু দেখতে পাননি। এবং এরপর থেকে মাঝে, মাঝে অনেকেই গভীর রাতে ওখানে আলো দেখতে পেতেন, কিন্তু জিন বা ভূত ভেবে কেউ সাহস করে ওখানে যেতেন না। এটাই ছিল ঘটনা এবং ছোটবেলা থেকে আমার জাজির মুখ থেকে শুনে আসছি। কিন্তু কয়েক মাস আগে ইন্টারনেটে একটা ছবি দেখেছিলাম, যে ছবিটার সাথে চাচির এই ঘটনাটা হুবহু মিলে যায়। আমি ছুটিতে গ্রামের বাড়ি যেয়ে সেই চাচিকে দেখিয়ে বলি, "চাচি দেখেন তো এরকম কোনো কিছু কিনা?" এবং অবিশ্বাস্য হলে সত্যি যে আমার চাচি সেই ছবিটি দেখে বলেছিলেন যে হ্যাঁ, এইরকমই কিছু একটা তিনি দেখেছিলেন এবং তিনি আমাকে জিজ্ঞেস করেছে, "এই ছবি তুই তৈরি করছিস কে?" এইটাই ছিল ঘটনা। এবং পৃথিবীতে অনেক অদ্ভুত ঘটনা ঘটে। আমি বলি যে অনেক সময় আমরা বলি যে প্যারালাল ওয়ার্ল্ডের কথা, এবং আমি বলি যে যেকোনো সময় একটা পৃথিবী থেকে আরেকটা পৃথিবীতে বা একটা ইউনিভার্স থেকে আরেকটা ইউনিভার্সে মানুষ চলে যেতে পারে। কোনো সময় মানুষ ওয়ার্ম হোলের মতন একটা ছোট্ট ছিদ্র করে বা ফুটো করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় খুব দ্রুত চলে যেতে পারে। একটা ওয়ার্ল্ড থেকে আরেকটা ওয়ার্ল্ডে যেকোনো মুহূর্তে মানুষ মানুষের যাওয়াটা এতটা অস্বাভাবিক কোনো ঘটনা বা অন্য কোনো ইউনিভার্সের কাউকে দেখে ফেলাটাও এমন, মানে কি বলবো, যে অবাক করার মতো কিছু না, আমার কাছে মাঝে, মাঝে সেটা মনে হয়। তো যাই হোক, এটাই ছিল ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা আবারও একটা অডিও ক্লিপে যাব অথবা একটা ব্রেক নেব। দেখা যাক কি হয়। লিখছেন সাজ্জাদুর রহমান রনি। আজ যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব তা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা। ওর নাম জাহিদ এবং বাড়ি ঝালকাঠি জেলায়। গল্পটি ওর মুখ থেকে শোনার কারণে আমি আমার ফ্রেন্ডের বর্ণনা মোতাবেক বলছি। প্রায় ৬-৭ বছর আগে আমার গ্রামের বাড়ির এক ঘটনা। আমার গ্রামের পাশের গ্রামেই একটা মেয়ে, নাম তার লাভলি। মেয়েটির বয়স ১২-১৩-র কাছাকাছি। ওরা তেমন আর্থিকভাবে সচ্ছল ছিল না। সে হঠাৎ করে কিছুদিন যাবৎ অস্বাভাবিক আচরণ শুরু করে, যেমন অকারণেই হাসা, বিড়বিড় করে কথা বলা, যাকে তাকে ধরে ধাক্কা দেয়া এবং প্রায় সময়ই বিভিন্ন গাছে উঠে বসে থাকা। নিশ্চিতভাবেই তাদের পরিবারের মহা চিন্তার কারণ ছিল না এটি। এই ধরনের আচরণ তার ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছিল। প্রায় ৩ মাসের মতো অতিবাহিত হওয়ার পর ওই মেয়েটির বাবা মা এর প্রতিকারের জন্য এক হুজুরের শরণাপন্ন হন। হুজুর সব ঘটনা শোনার পরে ওই মেয়েটির বাবা এবং মায়ের সাথে তাদের বাড়িতে যায়। হুজুর ওদের বাড়িতে গেলে সে দেখতে পায় যে তখন মেয়েটি একটি গাছে উঠে বসে আছে। স্বাভাবিকভাবেই অনেক লোক জড়ো হয় সেখানে। নিচ থেকে অনেক ডাকার পরেও মেয়েটি গাছ থেকে যখন নামছিল না, তখন তার বাবা যে কোনো একজন লোককে যে গাছে উঠতে পারে তাকে গাছে ওঠার জন্য বলল। সেখান থেকেই একজন লোক গাছে উঠল তাকে নামানোর জন্য, এবং সেখানেই ঘটে এক মর্মান্তিক ঘটনা। অনেক চেষ্টার পরও যখন মেয়েটি কিছুতেই নামতে চাচ্ছিল না, তখন গাছ থেকে হঠাৎ করে সে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মেয়েটি মারা যায়। এরপরে ওখানে হৃদয় বিদারক ঘটনার বর্ণনা নাই বা দিলাম। ঘটনার এখানেই শেষ নয়। যেটা হলেই ভালো হতো, সেটা হলেই ভালো হতো। এবং এরপরে অনেক দিন অতিবাহিত হলো। সবকিছু স্বাভাবিক নিয়মে চলছিল। এতক্ষণ যা বলছিলাম সবই ঠিক ছিল। কিন্তু এখনকার ঘটনা অবিশ্বাস্য কিছুই, যেটা সহজে বিশ্বাস হওয়ার কথা নয়। ওই মেয়েটি মারা যাওয়ার প্রায় ১.৫ মাস পরেই গ্রামে এক অচেনা মেয়ের আবির্ভাব, যে কিনা বোবা। গঠন, আকৃতি এবং চেহারায় ওই মেয়েটির সঙ্গে অবিশ্বাস্য মিল। তাকে দেখে গ্রামের সবাই আঁতকে ওঠে। কিন্তু মেয়েটি যেহেতু বোবা, তাই তাকে কোনো প্রশ্ন করার সুযোগ নেই, কিছু জানারও সুযোগ নেই। ওই বোবা মেয়েটি গ্রামে আসার পর থেকেই যে মেয়েটি মারা গিয়েছিল তার বাবা প্রায় প্রতিদিন রাতে অসম্ভব রকমের আজেবাজে স্বপ্ন দেখা শুরু করেন, এবং ওই বোবা মেয়েটি মৃত লাভলির বাবাকে দেখলেই কিছু বলার চেষ্টা করত। একদিন মধ্যরাতে লাভলির বাবা টয়লেটে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠে। লাভলির কবরটা ছিল তাদের ঘর থেকে ২৫-৩০ মিটার দূরে। টর্চ লাইট নিয়ে বাহিরে বের হওয়ার পর সে যা দেখতে পেল তা হয়তো তার জীবনে ঘটে যাওয়া সেরা ভয়ানক ঘটনা। টর্চটা মারার পর হয়তো তার অজান্তেই টর্চের আলোটা গিয়ে পড়েছিল ওই কবরের ওপর। সে দেখতে পেল যে কাফনে মোড়ানো একটি লাশ ওই কবরের পাশে পড়ে আছে, এবং তার মেয়ের কবরের ওপরের অংশ ফাঁকা। এই বীভৎস দৃশ্য দেখার পরে তিনি এক চিৎকারে ঘরে গিয়ে অজ্ঞান হয়ে পড়লেন। যেহেতু তার স্ত্রী ঘটনার কিছুই জানেন না, তাই ওই রাতের মতো তাকে মাথায় পানি দিয়ে দুজনেই ঘুমিয়ে পড়লেন।
ভোর হওয়ার পরে আশেপাশের লোকজন সহ সবাই ঘুম থেকে উঠলে তারাও ওই একই দৃশ্য দেখতে পায় এবং তারা আরও দেখতে পায় যে মৃত লাভলির কবরে কোনো লাশ নেই। কাফনের কাপড়ের মাথার অংশ খুলে তারা দেখতে পায় যে সেটা লাভলিরই লাশ এবং এতদিন হওয়ার পরেও ওই লাশটিতে তেমন কোনো পচন ধরে। এবং এখানে আরও আশ্চর্যজনক হলো, সেদিন থেকেই সে বোবা মেয়েটিকে আর গ্রামে দেখা যায় না। তো যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। ঘটনা আমার পড়া আছে, আমি পড়েছি এবং ঘটনাটি মানে কি বলবো যে বিশ্বাস করা না করা এটা আমাকে আরো একবার মনে করে দিতে হচ্ছে পুরোপুরি আপনার ব্যাপার। কারণ কিছু জিনিস আছে, কিছু ঘটনা আছে যেটা বিশ্বাস করতে না মানে খুব কষ্ট হয়। অনেক ঘটনা আছে আমাদের দৈনন্দিন জীবন থেকে অনেক দূরের এবং সেটা খুব রেগুলার ঘটে না, আমাদের লাইফ থেকে অনেক দূরে। আবার কিছু ঘটনা আছে প্রতিনিয়ত আমরা শুনে আসছি, আমাদের চারপাশের মানুষজন এই ধরনের ঘটনা। আমি যদি বলি যে আমাদের একজন ভদ্রলোক মাছ ধরতে গিয়েছিলেন রাতের বেলায়, পরের বাকি অংশটুকু হয়তো আপনি বলে দিতে পারবেন, তাই না? কিন্তু কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো খুব অদ্ভুত লাগে, নতুন লাগে আমাদের কাছে শুনতে। এই ঘটনাটি তেমনই একটি ঘটনা। পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। প্রথমেই ধন্যবাদ আপনাকে আমার ঘটনা প্রকাশ করার জন্য। আমি সেই পুলিশ সদস্য, আমার নাম গিয়াসউদ্দিন। আমি এরপরের ঠিকানাটা আপনি বলতে বলেছেন, বাট আমি বলছি না। আমি আমার নাম পরিচয় পড়লে সমস্যা নেই, যেহেতু আমি কোনো মানে কোন থানায় কর্মরত আছি সেটা প্রকাশ করছি না। আচ্ছা, তাহলে তো বলতেই পারি মৌলভীবাজার থেকে আপনি লেখেন এবং আপনি আছেন কুলাউড়া উপজেলার ভাজরা ইউনিয়নের ভবানীপুর গ্রামে। ওকে, তো আমি বলি আপনার ঘটনা তাহলে। যেহেতু আমাদের ছুটি প্রায় নেই বললেই চলে, তাই স্টুডিওতে এসে বলা সম্ভব না, তাই আপনি পড়ে শোনালে খুশি হই। আমি রাতে ঘুমানোর আগে একটু একটু করে কয়েকদিন সময় নিয়ে এই ঘটনাগুলো লিখি, সরাসরি ঘটনায় যাই। এবং আমি এই ঘটনায় যাওয়ার আগে আমাদের পুলিশ সদস্য, আমাদের পুলিশ ভাইয়েরা যারা আছেন, যারা রাত বিরাতে এবং ঈদের দিনে থেকে শুরু করে সব জায়গায় সবসময়, মানে তাদেরকে তো থ্যাঙ্কস জানাতেই চাই, সবসময় আছেন। এবং আমাদের ভূত এফএমের গেস্ট যারা আছেন তারাও নির্বিঘ্নে বাসায় পৌঁছে যান শুধুমাত্র আপনাদের কল্যাণে। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আমি একটা জিনিস চাই আপনাদের সবার কাছ থেকে, এটা আমার অনুরোধ, খুব অন্তরের অন্তঃস্থল থেকে অনুরোধ, যে আপনাদের এই যে আমাদের গিয়াসউদ্দিন ভাই যেরকম তার ঘটনাগুলো জানাচ্ছেন, আমি শিওর যে আপনাদের লাশের ঘটনা থেকে শুরু করে যে কোনো ঘটনা আপনারা ছাড়া বেশি আর কে জানেন। যদি সম্ভব হয়, যদি অনুমতি মেলে, প্লিজ আমাদের লিখে পাঠাবেন। দিনটি ছিল 2014 সালের জুন বা জুলাই মাসের কোনো এক মঙ্গলবার। আমি আগেই বলেছি আমার থানার আওতাধীন এলাকা হাওর অঞ্চল। আর যেহেতু সেই সময়টা বর্ষাকাল, তাই রাস্তাঘাট ছাড়া প্রায় বাকি এলাকা পানির নিচে। তাই থানার বিভিন্ন কাজকর্ম, তদন্ত ইত্যাদি বেশিরভাগ নৌকা বা স্পিড বোট দিয়ে করতে হয়। ওই সময় ওই উপজেলার এক গ্রামে রাস্তা নিয়ে একটা বিরোধ সৃষ্টি হয়, যার কারণে দুই গ্রামের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। বেশ কয়েকজন আহত হলেও একজন নিহত হন বলে তার পরিবারের অভিযোগ। কিন্তু তার লাশ পাওয়া যায়নি বলে মামলাটি তেমন এগোলো না। তবে আমরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধান অব্যাহত রেখেছিলাম। তার মধ্যে খবর এলো দুই গ্রামের মানুষ বিষয়টি সমাধানে রাজি হয়েছেন। স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তির অনুরোধে আমায় বিচার কার্য পর্যবেক্ষণের জন্য ওই এলাকায় যেতে হবে। এখানে যেতে হবে নৌকা বা স্পিড বোটে। অফিস ইনচার্জ মুফাজ্জল করিম এবং তার অনুমতি নিয়ে থানার একটি স্পিড বোট নিয়ে সাথে একজন কনস্টেবল সুমনকে নিয়ে রওনা হই। কনস্টেবল সুমন স্পিড বোট চালাতে পারে, তাই তাকে নিয়ে বের হই। সুমন তার মতো করে চালাচ্ছে, আমি বসে আছি। সালিশ আরম্ভ হবে বিকেল 3টার সময়। ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 4টা হয়ে গেল। সালিশ প্রায় শেষের দিকে। দুপক্ষের আপোষনামা ও স্থানীয় মুরব্বীদের স্টেটমেন্ট নিলাম। চলে যেতে চাইলাম, কিন্তু ওরা কিছু না খাইয়ে আসতে দেবে না, তাই কিছু খেয়ে আসতে হবে। যেহেতু সাথে স্পিড বোট আছে, তাই যাওয়ার কোনো চিন্তা নেই। একটু সময় নিয়ে মাগরিবের নামাজের পরে প্রায় সন্ধ্যা 7:30টার দিকে রওনা দিলাম থানার উদ্দেশ্যে। সুমন খুব দক্ষতার সাথে স্পিড বোট চালিয়ে আসছিল। মাঝখানে একটু যান্ত্রিক সমস্যা দেখা দিল স্পিড বোটে। চেক করার পর দেখলাম তেই শেষ।
আমরা যখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে একটা তেল বিক্রয়ের ছোট দোকান আছে। যাওয়ার ২টি রাস্তা আছে, জল, স্থল। সুমনকে বললাম, আপনি যান, তেল দিয়ে আসুন। কিন্তু সুমন আমায় ছেড়ে যেতে চাইল না। বলল, স্যার একসাথে যাই। কেন? প্রশ্ন করতে বলল, এই এলাকাটা জনমানবহীন। আমি বললাম, স্পিড বোটের কাছে কে থাকবে? যদি চুরি হয়ে যায়, আর এটা টেনে এত জায়গা নিয়ে যাওয়া সম্ভব না। তাই হয় আপনি যান, না হয় আমি। একজন এই বোটটির কাছে তো থাকতেই হবে। দেখলাম তাতেও সুমনের সাড়া নেই। অনিচ্ছার সত্ত্বেই থানায় ফোন দিলাম। দ্বিতীয় স্পিড বোটের মাধ্যমে সাহায্য চাইলাম। জানতে পারলাম ওটা নিয়ে স্যার একটা অভিযানে গেছেন। নিরুপায় হয়ে সুমনের ইচ্ছা জানতে চাইলাম, কিন্তু সে কথাই বলল না। রাগ করে বললাম, এত ভয় থাকলে পুলিশের চাকরি না করলেই পারতেন। আপনি এখানে থাকেন, আমি তেল নিয়ে আসছি। যাওয়ার আগে ওর চেহারায় একটা ভয় আর হতাশার কাজ করছিল। বললাম, সমস্যা হলে আমায় ফোন দেবেন, বেশি দেরি করব না, যাব আর আসব। বলেই রওনা হলাম। আমি খুব দ্রুততার সাথে হেঁটে গেলাম প্রায় রাত ৮:৩০। আপনারা জানেন যে রাতের এই সময় কিন্তু অনেক রাত, তার উপর এলাকাটা প্রায় জনমানবহীন। দ্রুত হাঁটতে হাঁটতে দোকানের কাছে পৌঁছালাম। দেখলাম দোকানি তার দোকান বন্ধ করছে। আমাকে আসতে দেখে সালাম দিয়ে বলল, স্যার আপনি এত রাতে এখানে একা? আমি বললাম, দূরে আমাদের স্পিড বোটের তেল শেষ হয়ে গেছে, তাই তোমার কাছে আসা। ৫ লিটার দাও। দোকানি তেল আমার হাতে দিল। ওর তেলের দাম দেওয়ার পরে বলল, স্যার যদি কিছু মনে না করেন আমি একটু এগিয়ে দিই। বললাম, ধন্যবাদ বলেই হাঁটা দিলাম। একটু পর দেখলাম আমি যে রাস্তা দিয়ে হাঁটছি তার পাশ দিয়ে নৌকা যাচ্ছে। আমি ডাক দিলাম, এই নৌকা, এই মাঝি ভাই, আমাকে একটু সামনে নিয়ে এগিয়ে দিবেন? কোনো উত্তর নেই। নিঃশব্দে ওই নৌকা আমার দিকে আসলো। দেখলাম কালো চাদর পরা একজন লোক বসে আছে। আমি চিন্তা করলাম নৌকায় চলে যাই। বললাম, কই যাবেন? উত্তর নেই। পাল্টা প্রশ্ন ওই নৌকায় বসে থাকা লোকটির, আপনি পুলিশ? উত্তর আমি বললাম, হ্যাঁ, কই যাবেন? আমি বললাম, একটু সামনে, আমাদের নৌকার তেল শেষ হয়ে যাওয়ায় এই অবস্থা, চলেন তো। উত্তরে, চলেন। একটু পরে আমি প্রশ্ন করলাম, আপনার নাম কি, বাড়ি কোন গ্রামে? কোনো উত্তর নেই। সন্দেহ হলো ওর কোনো খারাপ মতলব নেই তো। ফোন বের করে সুমনকে কল দেওয়ার চেষ্টা করলাম। দেখলাম মোবাইল স্ক্রিনে ইমার্জেন্সি কল অনলি লেখা। মনটা খারাপ হয়ে গেল। ছেলেটা একা একা কি করছে? নৌকার ওপাশ থেকে একটা হাসি। হি হি, স্যার এত সন্দেহ করেন কেন? আপনারা পুলিশের লোকরা এমন কেন? আমি বললাম, মানে? ওপাশ থেকে উত্তর এলো, এলাকার সব খবর রাখেন, কোথায় কি হচ্ছে। আমি বললাম, কেন? ও বলল, না থাক। আমি কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, কোথায় কি হয়েছে? লোকটি বলল, আজ ২ মাস যাবৎ এখানে পড়ে আছি, কেউ জানেন না। আমি বললাম, মানে? আপনি পড়ে আছেন কেন? বাড়ি যান, কি সমস্যা? ওপাশ থেকে উত্তর আসলো, জীবিত থাকলে তো যাব। আমি অবাক, ফাজলামি করেন? ওপাশ থেকে উত্তর আসলো, ফাজলামি তো আপনারা করছেন। আজ এতদিন ধরে এখানে পড়ে আছি, কোনো খবর নেই। বলেই লোকটি তার কালো চাদর সরিয়ে উঠে দাঁড়ায়। সাথে সাথে আমিও দাঁড়াই। ওর দিকে টর্চ লাইট মারলে যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম এক হাত কাটা, আর কাটা স্থানে পুরনো রক্ত জমাট বেঁধে আছে। লোকটির চেহারার দিকে তাকিয়ে দেখলাম রুগ্ন কালো একটা লোক, শরীরের হাড়গুলো প্রায় দেখা যাচ্ছে। ও বলল, ভয় পাবেন না, আমি এখানে পড়ে আছি লাশ হয়ে প্রায় ২ মাস। আপনারা আমার একটা হাত নিয়ে গেলেন, আর কোনো খবর নেই। চিৎকার করে বলল, ওরা আমাকে হত্যা করে এখানে ফেলে রেখেছে বলেই পাশের কচুরিপানার স্তূপের দিকে সে দেখিয়ে দিল। সেদিকে তাকালাম, পানির ওপরে কচুরিপানার স্তূপ। আর কিছু চিন্তা করতে পারলাম না। মানুষ মৃত হলে আমার সাথে কথা বলবে কিভাবে, বা নৌকায় পার করলো কিভাবে, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি। হঠাৎ একটা ধাক্কা খেলাম। দেখলাম নৌকাটি রাস্তার মাটির সাথে ধাক্কা লেগেছে। রাস্তার দিকে মুখ ফিরিয়ে নৌকার ওপাশে তাকালাম। দেখলাম ওপাশে খালি, কেউ নেই। ভয়ে ভয়ে নৌকা থেকে নামলাম। কচুরিপানার স্তূপের দিকে তাকিয়ে হাঁটা শুরু করলাম। চাঁদের আলোয় কচুরিপানার স্তূপটি বেশ উঁচু লাগছে। একটু দূর যেতেই দেখলাম সুমন এগিয়ে আসছে। ওকে দেখে একটু ভরসা পেলাম। বললাম, এই জায়গাটা চেনেন? ও বলল, হ্যাঁ স্যার চিনি, কেন? বললাম, একটু আসেন তো। বলে একটু এগিয়ে কচুরিপানার স্তূপ দেখিয়ে বললাম, চিহ্নিত করে রাখুন, কাল সকালে এখানে আসতে হবে। ওকে স্যার, কিন্তু কেন? আমি বললাম, কাল সকালে এর উত্তর পাবেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো যে নৌকায় করে সেই হাত কাটা লোকটি আমায় পৌঁছে দিয়েছিল, আশেপাশে কোথাও সেই নৌকার চিহ্ন পেলাম না।
তারপর দুজন ফিরে এলাম। সারা রাত ঘুম হলো না। চিন্তা করলাম সকল প্রশ্নের উত্তর হয়তো সকালে মিলবে। সকালে ওসি স্যারকে রাতের ঘটনা বলেই একটা বিশেষ অভিযান আছে বললাম। উনি জিজ্ঞেস করলেন কিসের অভিযান। কোনো মতে ওনাকে বুঝিয়ে বললাম। 4 জন পুলিশ সদস্য ও সুমন সহ 3 জন কাজের লোক নিয়ে ওই জায়গায় যায়। কচুরিপানার স্তূপের কাছে গিয়ে দেখি সাথে থাকা 3 জন কাজের লোককে ওই স্তূপ পরিষ্কার করার জন্য বললাম। স্তূপের মাঝে কিছু নেই। তাহলে কি আমি ভুল দেখছি? না, তা হতে পারে না। বললাম ডুব দিয়ে পানির নিচে কিছু আছে কিনা দেখুন। প্রায় আধা ঘন্টা পরে 2টি বস্তা উদ্ধার হলো। একটির সাথে অন্যটি বাঁধা। প্রথম বস্তাটি খুলে দেখলাম ইট ও পাথর ভর্তি। সন্দেহ আরও ঘনীভূত হলো। দ্বিতীয় বস্তা খুলে একটা গলিত লাশ পাওয়া গেল। সবচেয়ে অবাক করা বিষয় হলো ওই গলিত লাশেরও একটা হাত কাটা। লাশটি থানায় এনে পোস্টমর্টমের ব্যবস্থা করলাম। থানার কাগজপত্র চেক করে জানতে পারলাম প্রায় 2 মাস আগে একটা কাটা হাত উদ্ধার করা হয়েছিল পানি থেকে। আমার ধারণা করেছিলাম ওই সংঘর্ষে নিহত ব্যক্তির লাশ হবে। ওই পরিবার যারা অভিযোগ করেছিল তাদের খবর দিলে তারা এসে লাশ শনাক্ত করে নিয়ে যায়। মামলাটি এখন কোর্টে আছে। এখানে কিছু বিষয় আছে যার উত্তর আজও আমি পাইনি। সেটি হলো ওই ব্যক্তি যদি 2 মাস আগে মারা যাবে, সে আমার সাথে কি করে কথা বলল, নৌকায় করে এগিয়ে দিল। হয়তো সৃষ্টিকর্তা চাইছিলেন আমার মাধ্যমে লাশটি লোকটির পরিবারের কাছে যাক এবং তার দাফন কাজ সম্পূর্ণ হোক। না হয় অন্য কিছু কি হতে পারে। আর কিছু লিখলাম না। মাঝে মাঝে কিছু ঘটনা পাঠাবো এবং তা পড়ে শোনালে খুশি হব। ধন্যবাদ। যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। হ্যালো রাসেল ভাই, আপনি সবসময় ভালো থাকেন এবং সবসময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি স্টুডিওতে আসতে পারবো না বলে ইমেল করে ঘটনাটি পাঠালাম। আমি একজন ভূত এফএমের নিয়মিত শ্রোতা, পাবনা ঈশ্বরদী থেকে ইলিয়াস বিশ্বাস বলছি। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। এই ঘটনাটি ঈশ্বরদী স্টেশনের এলাকার একটি ঘটনা। আমার এক বড় চাচার সাথে প্রায় 10 থেকে 15 বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা। ঈশ্বরদী স্টেশনের অদূরে ঘটনাটি ঘটেছিল। আমার চাচা এক কন্ট্রাক্টরের অধীনে দিনাজপুরে কর্মরত ছিলেন। সেখান থেকে তিনি একদিনের ছুটিতে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে বাসায় আসছিলেন। ট্রেনটি রাত 2টার সময় ঈশ্বরদী স্টেশনে এসে পৌঁছায়। স্টেশন থেকে ওনার বাসা 3 কিলোমিটারের মতো দূরে। তিনি স্টেশন থেকে বাড়িতে যাওয়ার জন্য কোনো গাড়ি না পাওয়ায় এক পর্যায়ে রেল লাইনের ঢালের পাশের রাস্তা দিয়ে আসতে থাকে। রাস্তার কিছু দূর যেতেই ঘন জঙ্গল এবং 2টো পুরনো শ্মশান ছিল। শ্মশানটি অনেক দিন যাবত ব্যবহার করা হয় না। একটিতে একে তো রাত্রি 2টা, তার সাথে গভীর জঙ্গল, তারপরে পুরনো শ্মশান থাকাতে এমনিতেই গা ভারী হয়ে আসছিল। যখন তিনি জঙ্গলটির শ্মশান এলাকায় এসে পৌঁছালেন, তখন দেখলেন এক বুড়ি সাদা শাড়ি পরে শ্মশানের পাশে বসে কি যেন খুঁটে খুঁটে খাচ্ছে। এই দৃশ্য দেখে চাচা ভীষণ ভয় পেয়ে যান। এক পর্যায়ে চাচা সাহস করে বিষয়টা কি দেখার জন্য বুড়িটার দিকে এগিয়ে যান। সামান্য দূরে গিয়ে দেখেন বুড়িটি একটি পচে যাওয়া মানব দেহের থেকে পোকা ধরে ধরে খাচ্ছেন। চাচা সাহস করে বুড়িকে বলেন, আপনি কি খাচ্ছেন? জবাবে তিনি বলেন, কিছু না। আপনি মিথ্যা বলছেন কেন? আমি তো দেখতেই পাচ্ছি যে আপনি কি যেন খাচ্ছেন। তখন বুড়িটি বলেন, কেন, তুই খাবি? চাচা সাহস করে বলেন তিনি খাবেন। তখন বুড়ি বলেন যে তোর অনেক সাহস আছে, তোর সাহস দেখে তোকে আমার পছন্দ হয়েছে। এই বলে বুড়িটি তার হাতে একটা পোকা ধরিয়ে দেন। চাচা সেই পোকাটি মুখে দিয়ে খেয়ে ফেলেন। চাচার কাছের সেই পোকাটি অনেক স্বাদের লেগেছিল। এমন স্বাদ লেগেছিল যে এর পূর্বে কোনো কিছুতে তিনি এত স্বাদ পান নাই। তখন বুড়িটি বলেছিলেন যে এখন তুই বাড়ি চলে যা এবং তুই আজ থেকে অনেক কিছু করতে পারবি। এই বলে কিছুক্ষণের মধ্যে বুড়িটি অদৃশ্য হয়ে যান। চাচা তখন তাড়াতাড়ি বাসায় আসেন। যথারীতি পরদিন থেকে তিনি বিভিন্ন কবিরাজি করতে পারেন। তিনি অনেক আধ্যাত্মিক উপায়ে রোগ সারাতে পারতেন এবং তারপর থেকে তিনি এরকম কাজে নিজেকে নিয়োজিত করেন আর কি। তো এটাই ছিল ঘটনা এবং তার নাম হচ্ছে, আমার চাচার নাম শহীদুল্লাহ। চাচা এখনো বেঁচে আছেন। তিনি ঈশ্বরদীতে কোনো একটা কোম্পানিতে নাইট গার্ডের চাকরি করেন। আপনারা ইচ্ছা করলে তার জীবনে ঘটে যাওয়া আরও অনেক ভৌতিক ঘটনা জানতে পারেন। পারলে পড়ে শোনাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি শুধু একটা জিনিস বলবো যে আপনাদেরকে, আমি জানি না এই ঘটনা
সত্য মিথ্যা এটা উনি সবচেয়ে ভালো বলতে পারবেন। কিন্তু ঈশ্বরদীর যে এলাকার ঘটনা তিনি বলছেন, ওই এলাকা নিয়ে আমি পার্সোনালি মাসুম ভাইয়ের কাছে শুনেছি যে যেই এলাকাটার কথা বলছেন, ওই এলাকাটা বেশ ভয়ঙ্কর এলাকা এবং ওই এলাকায় যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, আমি একেবারেই অবাক হব না।